ভোট ঘোষণার পরপরই কমিশনের কড়া পদক্ষেপ। রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তার জায়গায় ডিজির দায়িত্বে এলেন আইপিএস বিবেক সাহায়। এই পরিস্থিতিতে ডিজি বদল নিয়ে ভোটের বাংলায় তুঙ্গে তরজা। ঠিক যেন 2016 সালের পুনরাবৃত্তি। সেবার বিধানসভা ভোটের মুখে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাজীব কুমারকে। এবার লোকসভা ভোটের মুখে রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। শনিবার দুপুরে লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। এর সঙ্গে সঙ্গে দেশ জুড়ে লাগু হয়ে যায় আদর্শ আচরণবিধি। সোমবার রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি দিয়ে কমিশন নির্দেশ দেয়, রাজ্য পুলিশের ডিজির পদ থেকে অবিলম্বে রাজীব কুমারকে সরাতে হবে। তিনি নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্বে থাকতে পারবেন না। একই সঙ্গে ডিজির পদে নতুন নিয়োগের জন্য বিকেল 5টার মধ্যে রাজ্যকে 3টি নাম পাঠাতে বলে নির্বাচন কমিশন। এই সময়সীমা মেনেই রাজীবের উত্তরসূরি পদে 3টি নাম জমা দেয় নবান্ন। সিনিয়রিটির ভিত্তিতে আইপিএস বিবেক সাহায়কে ডিজির দায়িত্ব দেয় কমিশন। 1988 ব্যাচের আইপিএস বিবেক সাহায় এর আগে ডিজি হোমগার্ড পদে ছিলেন। 2021 সালে নন্দীগ্রামে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মুখ্যমন্ত্রীর প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বিবেক সাহায়। এদিন রদবদলের পর তথ্য প্রযুক্তি দপ্তরের ওএসডির দায়িত্ব দেওয়া হয়েছে রাজীবকে। পুলিশ মহলের দুধে অফিসার হিসেবে পরিচিত রাজীব কুমার, তবে তাকে নিয়ে অতীতে বিতর্ক কম হয়নি। 2013 সালে সারদা সংক্রান্ত সিটে দৈনিক কাজকর্ম দেখার দায়িত্বে ছিলেন বিধাননগরের তৎকালীন সিপি রাজীব কুমার। 2019 সালে সেই সারদা মামলাতেই রাজীবের বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। সে বছর ফেব্রুয়ারিতে রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য তার বাসভবনে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণা দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে শাসক দল তৃণমূলের দাবি, কমিশনকে সামনে রেখে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছে গেরুয়া শিবির। ইলেকশন ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল, তাতে আমরা এটুকুই বলতে পারি, সবকটি এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার যে প্রক্রিয়া বিজেপি নিয়েছে তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। বিজেপির পাল্টা দাবি, নির্বিঘ্নে ভোট করাতেই রাজীব কুমারকে সরিয়েছে কমিশন। এরকম পার্শিয়াল কোনো লোককে রেখে পদে রেখে সেখানে নির্বিঘ্নে ভোট হতে পারে না, কোনো ইম্পার্শিয়াল ভোট হতে পারে না, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম বহু রাজীব কুমার জেলায় জেলায় আছে, ছোট ছোট রাজীব কুমার। এই ছোট ছোট রাজীব কুমারগুলোকেও সরাতে হবে যদি নির্বিঘ্নে ভোট করাতে হয়। তো এদিন রাজ্য পুলিশের ডিজি বদলের পাশাপাশি 6 রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তালিকায় বিহার, ঝাড়খণ্ড, হিমাচল, উত্তরাখণ্ডের পাশাপাশি রয়েছে গুজরাট এবং উত্তরপ্রদেশও। সুতপা সেনের রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ডিজি অধীর শর্মা, বিজেপির পক্ষ থেকে রয়েছেন রাজর্ষি লাহিড়ী, সিপিআইএমের পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি এবং কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি প্রথমে অধীরবাবুর কাছে আসি। অধীরবাবু, এটা কি অবধারিতই ছিল না? কারণ যেভাবে আমরা দেখেছি যে প্রতিবেদনেও যেটা বলা হলো যে রাজীব কুমার দক্ষ অফিসার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গত বছরে বারবার বিতর্ক তাকে তাড়া করে ফিরেছে। এবং শুধু তাই নয়, তিনি এমন একজন অফিসার যার বাসভবনে সিবিআই যাওয়ায় স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি এখনও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই দল শাসন ক্ষমতায় এবং সেই দল এই নির্বাচনে তারা অন্যতম স্টেক হোল্ডার, সেই রাজীব কুমারকে পুলিশ প্রশাসনের দায়িত্বে রেখে নির্বাচন পরিচালনা হবে, এটা একটু অস্বাভাবিকই হতো না? এই ব্যাপারে আমি একটু ব্যাকগ্রাউন্ডটাও বলে দিই। আমার যে জানা আছে, মানে 2009 অনওয়ার্ডস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পার্টিকুলারলি সিনিয়র পুলিশ অফিসার্স তাদের ট্রান্সফার করছে। আমার যেটা এক্সাম্পল মনে পড়ছে, 2009-তে চেন্নাই পুলিশ কমিশনার ছিলেন, ওনার ব্যাপারে বলা হলো প্রথমবার যে 3 বছর ধরে উনি ওই পদে আছেন। একই জিনিস আমরা দেখলাম 2011-তে এখানে মিস্টার গৌতম মোহন চক্রবর্তী ছিলেন, ওনাকে সরানো হলো। 21 ইলেকশনের আগে আমরা দেখলাম তখনকার ডিজিপি ছিলেন, ওনাকেও সরানো হলো। তো এইটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যে এখন যে ডিজিপি হেড অফ পুলিশ ফোর্স নিয়োগের যা পদ্ধতি অ্যাজ পার সুপ্রিম কোর্ট গাইডলাইন্স আছে, সেই অনুযায়ী
এখনও রেগুলার HOPF হেড অফ পুলিশ ফোর্স হিসাবে মিস্টার রাজীব কুমার অ্যাপয়েন্টমেন্ট হয়, সিলেকশন অথবা অ্যাপয়েন্টমেন্ট হয়নি। ওনাকে চার্জ শুধু দেখতে দেওয়া হয়েছিল, বিকজ যেটুকু আমরা পাবলিক ডোমেনে আছে জানতে পারি যে স্টেট গভর্নমেন্ট 3টা নাম পাঠিয়েছিল, এখনও UPSC-তে প্যানেল তৈরি করে পাঠানো হয়নি, যার জন্য উনি এখনও অ্যাক্টিং ডিজিপি হিসাবে ছিলেন। এখন সেটাও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওনাকে আপসারিত করেছে। কিন্তু এবার আমি একটা বলবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করছে বলে আমি মনে করি, বিকজ একসঙ্গে 6 জন হোম সেক্রেটারিকে চেঞ্জ করা এটা মানে আনপ্রেসিডেন্টেড। কোনো অন্য রাজ্যের হোম সেক্রেটারি হয়তো চেঞ্জ হয়েছেন, কিন্তু এখানে একসঙ্গে 6টা হোম সেক্রেটারি আর ডিজিপিদের, এবং যেটার মধ্যে বিজেপি শাসিত রাজ্যের হোম সেক্রেটারিও রয়েছেন। ইয়েস, তো এটা আমি প্রিজুম করছি যে যারা বিভিন্ন রাজ্যে অপোজিশনে আছেন তারা কমপ্লেন করার আগেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিভিন্ন রাজ্যেতে গিয়েছে, ওদের সিচুয়েশন অ্যাসেস করে ওরা হয়তো ঠিক করেছে যে কনসার্ন এই সিনিয়র অফিসারদের থাকলে একটা যে বারবার বর্তমান চিফ ইলেকশন কমিশনার বলছেন লেভেল প্লেয়িং ফিল্ড, লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে একটু অসুবিধা হবে। ইলেকশন কমিশন অথবা হয়তো গাইডলাইন্স যেগুলো অর্ডার্সগুলো পাঠিয়েছেন সেগুলোতে যদি ওনারা দেখেছেন যে ঠিক মতন এগুলো ইমপ্লিমেন্ট করছেন না, বিকজ এখানে ওনার আরেকটা প্রেস কনফারেন্স আমি দেখছিলাম, উনি ভেরি ক্লিয়ারলি উনি মানে যেটা বলছিলেন যে উনি বিউরোক্রেসির উপরে মানে চিফ ইলেকশন কমিশনারের বার্তা ছিল যে আমি মানে যে গভর্নমেন্ট অফিসিয়াল সিনিয়র অফিসিয়ালস তাদেরকে চিনি, আর তাদের থেকে এক্সপেকটেশন আমার থাকবে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যান্ড দে উইল বি রেসপন্সিবল অলসো ফর দ্য অ্যাকশনস অফ দেয়ার সাবঅর্ডিনেটস, যেটা এর আগে খুব ক্লিয়ারলি বলা হতো না। ওভারঅল যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর্টিকেল 324 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে একটা ওনাদের যে রোল আছে ওটাতে ওনারা সুপারিনটেন্ডেন্স বলে মানে পুরো দায়িত্বটা নিয়ে নেন, পার্টিকুলারলি অন অল অফিসিয়ালস হু আর কনসার্নড উইথ আইদার কন্ডাক্ট অফ ইলেকশনস অর অ্যান্ড ইনক্লুডিং প্রোভাইডিং দ্য সিকিউরিটি সেট আপ। তো এটাই আমি এই পুরো ঘটনাটাকে এভাবে দেখছি। শতরূপ, দেখুন, রাজীব কুমারের যা ভূমিকা ছিল তাতে রাজীব কুমারকে তো সারণ্যটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত, আমরা স্বাগত জানাচ্ছি, এবং এটা হওয়ারই কথা ছিল। কিন্তু আমি না ব্রড স্পেকট্রাম একটা কথা বলছি মৌপিয়াদি, ওনার বদলে যাকে আনা হলো প্রথম কথা হচ্ছে তার নামও রাজ্য সরকারেরই পাঠানোর, এখানে ইলেকশন কমিশনের কিছু করারও নেই। পশ্চিমবাংলার ডিজি হিসেবে তো ওনারা অন্য রাজ্য থেকে লোক আনতে পারবেন না, এখানকার যারা অফিসার তাদের মধ্যে থেকেই কাউকে করতে হবে। সুতরাং এবং যাকে করা হয়েছে তিনিও এটা জানেন যে এইবার ভোটটা শেষ হয়ে যাওয়ার পর থেকে অন্ততপক্ষে 2026 অবধি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারেই ওনাকে কাজ করতে হবে। সুতরাং কিন্তু বিবেক সাহার বোধহয় টার্ম তার অবসরের সময় চলে আসছে। এটা আমি আরেকটা ক্লারিফিকেশন লেন্দি না হ্যাঁ, করার এটা আমি জন্য একটু বললাম, বাট উনি যদি বলে নেন তারপরে আমি আরেকটা ব্যাখ্যা দিয়ে দেবো ওনার টেনিওর নিয়ে। একটু আপনি যদি বলে দেন প্লিজ, তাহলে আমার মনে হয় সুবিধা আমার হবে। ব্যাখ্যা হচ্ছে ওনার বর্তমান যেনাকে ইন্টারিম ডিজিপি, আমি এখনও মনে করছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কনফার্ম করেনি, আজকে শুধু রাজীব কুমারকে রিমুভ করে আরেকজন ডিজি পদমর্যাদা অফিসারকে আনা হয়েছে, বাট হি হিমসেলফ ইজ ডিউ ফর সুপারঅ্যানুয়েশন অন 31st মে, এবং 1st মেতে ইলেকশন আছে, 4th মেতে কাউন্টিং আছে, 1st জুন ইলেকশন আছে, 4th জুন, জুন কাউন্টিং, 1st জুন 4th জুন, অ্যান্ড 21 ইলেকশনের পরে আমরা পোস্ট পোল ভায়োলেন্স দেখেছি। তো স্টেবিলিটি না থাকলে হেড অফ পুলিশ ফোর্সে এইটা একটু সমস্যা হবে, বিকজ তখনও আমরা একটা দেখলাম যিনি টেম্পোরারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টেড হয়েছিলেন, উনি দায়িত্ব নেননি, মিস্টার বীরেন্দ্র ফিরে আসলেন, উনি হাইকোর্টের হালাফনামা দিয়ে বললেন যে আমি যখন ছিলাম না ডিজিপি সেই সময় বেশি ভায়োলেন্স হয়েছে। দিস ইজ অ্যান ইস্যু, মানে আমি জাস্ট পয়েন্ট আউট করছি, হোয়াট উইল অ্যাকচুয়ালি হ্যাপেন আই এম নট কমেন্টিং, বাট দিস ইজ অ্যান ইস্যু উই হ্যাভ ফেসড ইন পাস্ট, নট ভেরি লং আগো, জাস্ট 2 years ago. তো আমি যেটা বলছিলাম যে সুতরাং দেখো একটা ব্যাপার কি, যে অফিসারকে সরকারি কর্মচারী তিনি পুলিশেও থাকতে পারেন কি অন্য কোনো বিউরোক্রেসিতেও থাকতে, বিউরোক্রেটিক কোনো পোস্টেও থাকতে পারেন, তাকে সরিয়ে দেওয়াটা তখনই বা তার বদলে অন্য একজনকে আনাটা তখনই তার কোনো মানে থাকে যখন কিনা অন্য যিনি আসছেন তার নিরপেক্ষতাটাকে এনশিওর করা যায়। কি হয়, আমি খুব বাস্তবভাবে একটা কথা বলছি, এটা নিশ্চয়ই আয়ুষিতাও এগ্রি করবে। ধরো এই যে একটা কথা যে ভাই ভোট শেষ হওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্স থাকবে কি ভোট শেষ হওয়া পর্যন্ত ইলেকশন কমিশন থাকবে, ভোট কাউন্টিং হয়ে যাওয়ার পরে তোকে কে দেখবে, তখন কিন্তু আমরাই থাকবো। এই কথার যতক্ষণ না কোনো উত্তর আমাদের দেশের সংবিধান দিতে পারছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের রদবদলের একটা পর্যায়ের পরে কোনো মানে আছে বলে অন্ততপক্ষে আমার রাজনৈতিক জীবনের বা ভোটে লড়ার অভিজ্ঞতার থেকে আমার মনে হয়নি। দেখো কি হয় মৌপিয়াদি, যতদিন এই ভোটের প্রসিডিওরটা চলছে না, অনেক সরকারি আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে, অনেক প্রমাণ সহ সেগুলো ইলেকশন কমিশনকে জমা করা হয়, তারা হয়তো কিছু ক্ষেত্রে ব্যবস্থাও নেন, ব্যবস্থা বলতে কি রদবদল করেন, কিন্তু কি হয় যেদিন ইলেকশনটা শেষ হয়ে যায়
কি সেই সরকারি আধিকারিকদের একটা পার্টিজান ভূমিকা, তার বিচার কি, যে ক্রাইমগুলো হলো পুলিশের কাছে, যে খুন জখম ছিনতাইয়ের যে অভিযোগগুলো উঠলো, সেই ক্রাইমগুলোর যে তদন্ত, দুটোর কোনোটাই পরবর্তীকালে ইলেকশন কমিশন আর মনিটর করে না। যেদিন ইলেকশন কমিশন চলে গেল, ইলেকশন প্রসেস শেষ হওয়ার পরে তারপর আর তারা করে না। এমত অবস্থায় একজন ক্রিমিনালও এটা জানে, সরকারের যে আছে সেই রাজনৈতিক দলও এটা জানে, যা কিছু হচ্ছে তা হচ্ছে 4 জুন অবধি হচ্ছে, তারপরে আবার জেকে সেই হয়ে যাবে। এর একটা উত্তর দরকার। রাজর্ষির কাছে আসবো। রাজর্ষি, রাজীব কুমার সম্পর্কে তোমাদের ভুরি ভুরি অভিযোগ। রাজীব কুমার তিনি অপসারিত হলেন নির্বাচনী নির্ঘণ্ট শুরু সেটা ঘোষণা হওয়ার পরপরই। দেখো মৌপিয়াদি, আমাদের কথা স্পষ্ট, রাজীব কুমার একজন দক্ষ পুলিশ অফিসার, অতীতে তিনি কিছু কিছু নিদর্শন ডেফিনেটলি দেখিয়েছেন, কিন্তু একথাও সত্য তিনি নানান রকম একটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করে গেছেন, এবং মুখ্যমন্ত্রীও তার পাশে এসে দাঁড়িয়েছেন। এবং এমন তো নয় যে এই ঘটনা আগে অতীতে কখনো ঘটেনি। 2011 সালের নির্বাচন একটা ক্রুশিয়াল নির্বাচন ছিল, পরিবর্তনের হাওয়া ছিল। সেই পরিবর্তনের হাওয়ার সময় উনি বললেন গৌতম মোহন চক্রবর্তীর অদলাবদলির কথা, সেটাও হয়েছে। তবে দেখো, ওনার সময় কোনো অভিযোগ থেকে ওনার ব্যাপারে বলা হলো যে অলরেডি 3 বছর হয়ে গেছিল, সেটা থানার ওসিকেও ট্রান্সফার করা হয় একদম। এবং তুমি যেটা বললে যে আজকে হোম সেক্রেটারিজ যে কথাটা উনি বললেন, গুজরাট, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এগুলোর সেক্রেটারিজ বদল হয়েছে, এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টসের যারা সেক্রেটারিজ আছেন মিজোরাম এবং এই হিমাচল প্রদেশের, সেই দুজনেরও বদল হয়েছে। অধিকাংশ স্টেট আমাদের শাসিত। তো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার চেষ্টা ইলেকশন কমিশন করবে, খুব নর্মাল। এবং এটা দোষের তো কিছু নয়, আর এটা কোনো গেল রবও নয়। তবে শতরূপ যে কথাটা বললো, এই যে আসবে তার নিরপেক্ষতা, যেমন আমি তোমাকে যে জায়গা আমি কাজ করেছি আমি সেই জায়গাকার কথা বলছি, কৃষ্ণনগর। এখানে যে জিয়াউল আছে, এখানে যে রাজীব শেখ আছে, এখানে যে জুব্বার আছে, এখানে যে মিঠু শেখেরা আছে, বেথুয়ার টোল প্লাজা পেরিয়ে গেলে বাঁ হাতে যে জায়গাটা, সেটা হচ্ছে জুব্বারের আর্মস তৈরি হয়। ওখানে তুমি আর্মস পাবে, বোমা পাবে, নানান রকম ম্যানুফ্যাকচার হয়। ওরা ভোট দিতে দেয় না। সন্দেশখালিতে শুনে নিয়েছি আমরা, তৃণমূলকে ভোট দেয়, তৃণমূলের সাপোর্টার, তারাই বলছে আমরা তো 2011 সালের পর থেকে ভোট দিতে পারিনি। এমন নয় যে তারা বিজেপির ভোটার বা সিপিএম এর ভোটার বা কংগ্রেসের ভোটার। তো এই জিনিসটা ওখানকার লোকেরাও বলছে, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বলছে যে আমরা ভোট দিতে পারি না, আমরা ভোট দিতে আমাদের দেওয়া হয় না। তো এই জিনিসটাকে এনশিওর করতে পারবে এই রদলাবদলি করে? আমি একটু পার্থদার কাছে যাব। পার্থদা, হ্যাঁ দেখুন, যেদিন নতুন করে তাকে ডিজি হিসেবে তাকে আবার মনোনয়ন দেওয়া হয়েছিল, তিনি যখন অ্যাপয়েন্টেড হয়েছিলেন, সেদিনই কিন্তু আমি অন্তত ব্যক্তিগতভাবে যে চ্যানেলে ছিলাম, আমি একটাই কথাই বলেছিলাম যে আগাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু একটা আগাম সংঘাতের পথে চলে গেল নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশনের সঙ্গে। কেননা আগামী 2-3 মাসের মধ্যে নির্বাচন আসছে, আমরা যদি ডিজি এই রাজীব কুমারের যদি প্রেক্ষাপট, তার যদি কাজের প্রেক্ষাপটটা আপনার চিন্তা করি, যে সেই সারদার তথ্য প্রমাণ লোভ, সেই লাল ডায়েরি, সিবিআই এর গ্রেপ্তারির সময় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অবস্থান, এবং সন্দেশখালি শেষ পর্যন্ত, এই প্রত্যেকটা ঘটনা কিন্তু তার বিরুদ্ধে গেছে। এবং আমরা এটা জানতাম যে নির্বাচন কমিশন যখনই দায়িত্ব নেবে নির্বাচনের, তার প্রথম কাজ হবে যে রাজীব কুমারকে তারা অপসারণ করবে। এটা কিন্তু আমরা তখনই জানতাম যেদিন তাকে করা হয়েছিল। সেই জন্য বলেছিলাম যে একটা আগাম সংঘাতের পথে চলে গেল কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার। আর এখানে যে কথাটা দেখুন বলা হচ্ছে যে এখানে বিজেপিরও বিভিন্ন রাজ্যের যারা স্বরাষ্ট্র সচিবকে করা হয়েছে, মানে অপসারণ করা হয়েছে, দেখুন 1 মাস আগে কিন্তু নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজ্য সরকারকে চিঠি দিয়ে কিন্তু জানিয়েছিল যে যেখানে যেখানে উচ্চ পদে 3 বছরের বেশি রয়েছেন কেউ, তারা কিন্তু নির্বাচনের সময় তাদের আমরা অপসারণ করব। ফলে তারা আগাম কিন্তু ব্যবস্থা নিতে বলেছিলেন, যারা যারা নেয়নি সেই ক্ষেত্রে কিন্তু তাদের অপসারণ করা হয়েছে। আর একটা কথা হচ্ছে যে এখন যিনি এলেন তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আছে। ফলে কতখানি এই বিবেক সহায়, তার বিবেক কতখানি সাধারণ মানুষের জন্য সহায় হবে আগামী নির্বাচনের দিনগুলোতে, এখানেও কিন্তু একটা আমি বড় আসবো প্রশ্ন। পার্থদা। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন প্রদীপ্ত তৃণমূলের তরফ থেকে। প্রদীপ্ত, রাজীব কুমারের যেদিন ডিজি পদে তার নিয়োগের যেদিন নোটিফিকেশন হয়, সেদিন সবার আগে প্রথম যে রিয়াকশন এসেছিল সেটা কোনো বিরোধী দলের তরফ থেকে নয়, তোমাদের মুখপাত্রের তরফ থেকে, এবং যিনি আজকে কার্যত ডিফেন্ড করছেন এবং নির্বাচন কমিশনের এই ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলছেন সেই কুণাল ঘোষের পক্ষ থেকে। অর্থাৎ রাজীব কুমারের নিরপেক্ষতা নিয়ে সেদিন প্রশ্ন তুলে দিয়েছিলেন স্বয়ং শাসক দলের মুখপাত্র। সেখানে সঙ্গে সঙ্গে আরও কিছু কথা লিখেছিলেন, সেই কথাগুলো তুমি নিশ্চয়ই দেখেইছো দিদি। কিন্তু আমি শতরূপের সঙ্গে আজকে একটা বিষয় অত্যন্তভাবে একমত।
কারণ শতরূপ যে কমিটেড ব্যুরোক্রেসির কথাটা মূলগত প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন তুললো, আজকে যে সরকার একটা সর্বব্যাপী সরকার বলে এখানে প্রচার করা হয়, মেজরিটারিয়ান সরকার বলে আমরা ভাবি, বা তারা বলে যে তারা সব থেকে শক্তিমান দল, তাদের হাতে 370 ধারা তুলে দেওয়ার মতন ক্ষমতা আছে, তাদের হাতে ক্ষমতা আছে 3 তালাক তুলে দেওয়ার মতন ক্ষমতা, এই কমিটেড ব্যুরোক্রেসি তুলে দেওয়ার মতন ক্ষমতা তাদের হাতে নেই। আর শতরূপ তো একটা জায়গায় 100% কারেক্ট যে আজকে যদি ব্যবস্থাগত পরিবর্তন না হয়, ব্যবস্থাগত সাংবিধানিক ব্যবস্থাগত পরিবর্তন না হয়, তাহলে কোনোদিনই কাউকে সরিয়ে কোনো ব্যবস্থাপনা করতে হবে না। কারণ হি রাইটলি পয়েন্টেড আউট যে এ তো এই রাজ্য সরকারের আমলেই কাজ করবে। আমি এখানে প্রশ্নটা খুব আবারও বলছি, বারবার এই বিষয়ে কারো কোনো সংশয়ের অবকাশ নেই যে রাজীব কুমার অত্যন্ত দক্ষ অফিসারদের যাদের নাম ঘুরে ফিরে বেড়ায় তার মধ্যে অন্যতম, কিন্তু তাকে ঘিরে যে বিতর্ক তারা করেছে, একজন আইপিএস অফিসার তার বাসভবনে সিবিআই পৌঁছেছে সেই জন্য, বা তাকে সিবিআই খুঁজছে সেই জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি গিয়ে ধর্ণা দিচ্ছেন। শুধু তাই নয়, তারপর দেখা গেছে যে একটা সময় তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তো এহেন রাজীব কুমার, এবং যখন সেই মুখ্যমন্ত্রী এখনো মুখ্যমন্ত্রী এবং সেই শাসক দল তারা এখনো শাসক দল এবং তারা এই নির্বাচনে অন্যতম স্টেক হোল্ডার, সেখানে দাঁড়িয়ে রাজীব কুমারকে রাখার, বরং রাখলে সেটাই আশ্চর্য হওয়ার মতো ব্যাপার ছিল না। না না, আমি অতি আশ্চর্য এসবের দিকে যাবই না। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাইছি যে আপনি এখানে আধিকারিকও রয়েছেন, এদের রিক্রুটমেন্টের পরে এদের দায়বদ্ধতার প্রশ্নে সংবিধানে কার হাতে ক্ষমতাও দেওয়া আছে। তাহলে যদি রাজীব কুমারকে নিয়ে এত সমস্যা থেকে থাকে, যে সমস্যার কথা আমরা বারবার শুনে এসেছি, তাহলে সেই সংবিধানের রক্ষাকর্তা যারা আরো অন্যদিকে আছে, কেন্দ্রীয় সরকার, তারা কোনো ব্যবস্থাপনা নিতে পারলো না কেন? আজকে পার্থদা বলছেন, শেষ করে দিই, পার্থদা বলছেন 3 বছরের মধ্যে যারা রিক্রুটমেন্ট পেয়েছে বা 3 বছরের বেশি হয়ে গেছে তাদেরকে সরিয়ে দেওয়া। রাজীব কুমার কতদিন আগে দায়িত্ব পেয়েছিলেন? সংবিধানের শপথ নিয়ে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও মুখ্যমন্ত্রী হয়েছেন, তো সেই সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বা কী কারণে রাজীব কুমারকে প্রোটেক্ট করতে গেলেন, এবং হঠাৎ করে একটা আইএসের জায়গায় তাকে দায়িত্ব দিয়ে একদম লুকিয়ে পেছনে আইটির দায়িত্ব দেওয়া, দেওয়া, এইসব দায়িত্বই বা দিতে গেলেন কেন? তার জবাবও তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এবং ইলেকশন কমিশন নিশ্চয়ই সেটা উচিত মনে করেছে, তাই জন্য তাকে বদল করে দিয়েছে। এতে রাগের হওয়ার তো কিছু নেই। যখন 2011-এ যখন পট পরিবর্তন হচ্ছে, আমার তো তখন মনে হয় না যখন গৌতম বাবুকে চেঞ্জ করা হচ্ছে বা কিছু, তখন কমিউনিস্ট পার্টির কোনো নেতা তৎকালীন এসে এই সান্ধ্যকালীন বৈঠকে এসে একেবারে রেড়ে গেল রব, একেবারে কংগ্রেস এই করে দিচ্ছে ওই করে দিচ্ছে, সোনিয়া গান্ধীকে গালফাল দেওয়ার এরকম কিছু করেছিলেন বলে তো আমার মনে হচ্ছে না। এটা একটা ন্যাচারাল প্রসেস, নর্মাল প্রসেস। মীরা পাণ্ডের সঙ্গে সংঘাত, সেগুলোও হয়েছে, অনেক কিছুই আমরা দেখেছি, টিএন সেশনের ভোটার আইডি কার্ড দেওয়া থেকে নিয়ে আরম্ভ করে, কিন্তু এই অদলা বদলির প্রসেসে তো নেই। তাহলে কোথাও কি ব্যথা লাগছে তৃণমূলের, সেটা আমরা দুটো কথা বলছি। যেহেতু সেই দিন কুণাল ঘোষ কি বলেছিলেন তার প্রসঙ্গ উঠছে, কুণাল ঘোষই কদিন আগে বলেছেন যে শাসক দলের মুখপাত্র হিসেবে আমাদের কাজ হচ্ছে শাসকের ভুলগুলোকে মার্কেট করা। সুতরাং আমার মনে হয় না যে এরপরে উনি কবে কি বলছেন না বলছেন এর বাইরে আর কোনো ব্যাখ্যা যাওয়ার কোনো দরকার আছে। আমি একটা কথা বলি, প্রদীপ তোমার সাথে একমত হয়ে এত ভালো ভালো কথা বলে এটা আমার বলতে, এবার আমার খুব বিবেকের দংশন হচ্ছে, তবু বলছি কমিটেড জুডিশিয়ারি, এই কমিটেড ব্যুরোক্রেসির প্রশ্নটা যেহেতু উঠলো, আমাদের রাজ্যের ধরে ইলেকশন কমিশন আছে, ইলেকশন কমিশনার রয়েছে। পঞ্চায়েত ভোটে হাইকোর্ট যখন বললো যে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করতে হবে, এত বড় আস্পর্ধা, হাইকোর্টের সেই অর্ডারকে মানলেন না, এবং তারপরে ভোট শেষ হয়ে যাওয়ার পরে কোর্টে গিয়ে স্বীকার করে আসলেন যে আপনাদের নির্দেশ যদি আমি না মেনে থাকি আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। সুতরাং আজ যে প্রশ্নটা উঠছে যে কমিটেড ব্যুরোক্রেসি, যার যেখানে সুযোগ থাকছে, যেখানে তৃণমূলেরও সুযোগ থাকছে, ব্যুরোক্রেসিকে কোন কমিটমেন্টের জায়গায় ব্যবহার করছে বা করতে বাধ্য করছে আমরা সবাই দেখছি। আমার মিস্টার শর্মার কাছে একটা প্রশ্ন আছে। মিস্টার শর্মা, একটা কথা বলুন, যে নির্বাচন কমিশন বলে দিয়েছে যে রাজীব কুমারকে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না। আমার একটা, হয়তো এই প্রশ্নটা একটু অপ্রিয় প্রশ্ন, আমি আপনার কাছে জানার চেষ্টা করব। এটা তো গোটাটাই কাগজে কলমে, আসলে কি সত্যি, বিশেষ করে এখন যখন আমরা দেখি যে পুরোটাই বেশিরভাগ কাজকর্মই ভার্চুয়াল প্ল্যাটফর্মে হয়, এটা আসলে কতটা বাস্তবে থাকে? মানে আমি শুধুমাত্র রাজীব কুমারের ক্ষেত্রে বলছি না, আমি বলতে চাইছি যে কোনো অফিসারকে তার পদ থেকে সরানো মানেই বা এই ইনস্ট্রাকশন মানেই তিনি কোনোভাবে ইনভলভড হবেন না নির্বাচন কমিশনের কাজে, এটা কি ধরে নেওয়া যায়? নাকি শাসক দল তাকে পর্দার আড়ালে ব্যবহার করেন বা করতে পারেন চাইলে? এটা আমি আরেকবার বলবো যে এটা প্রথমবার নেই। আমার আরেকটা কেস মনে পড়ছে, মহারাষ্ট্রের ডিজিপি ছিলেন এক, তো ওনারকেও বলা হলো যে উনি ইলেকশনের কোনো কাজকর্ম দেখবেন না, আরেকজন ডিজি র্যাঙ্ক পদমর্যাদা দেয়। ইভেন 2009 ইলেকশন আমাদের ডিজিপি ছিলেন মিস্টার এসকে সরকার, কিন্তু মানে প্র্যাকটিক্যালি ডিজি কোঅর্ডিনেশন নামে মিস্টার ভূপিন্দর সিং, যিনি পরে ডিজিপি হলেন, উনি এই কাজকর্মগুলো দেখেছেন।
নেক্সট পার্ট অফ ইউর কোয়েশ্চেন, ইয়েস, ফিজিক্যাল মিটিংগুলোতে এখন অতটা মানে প্রচলন নেই বলবো, মানে ভিডিও কনফারেন্স মাধ্যমেই ডিজিপি যিনি থাকেন, হেড অফ পুলিশ ফোর্স, লাস্ট 6 years অফ মাই সার্ভিস আমি যে দেখলাম আমাদের ভিডিও কনফারেন্স হতো নবান্ন থেকে সিপিস অ্যান্ড এক্সেপ্ট ক্যালকাটা পুলিশ, আদার সিপিস অফ বেঙ্গল পুলিশ অ্যান্ড এসপিস, তাদেরকে ডিজিপি অ্যাড্রেস করতেন, ইলেকশন কমিশন অথবা গভর্নমেন্টে যে অন্যান্য ইনস্ট্রাকশন সেগুলো দেওয়া হতো। তো ওইখানে তো মানে এখন যেভাবে ইলেকশন কমিশন বলেছে যে হি উইল নট বি পার্ট অফ ইলেকশন প্রসেস ইন এনিওয়ে, মানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হোক অথবা অন্যভাবে। আর এই ছাড়া যেগুলো এখন মিনস আছে, টেলিফোন কল অথবা মানে ভিডিও কল, এইগুলোতে যদি ইন্ডিভিজুয়ালি কেউ করে, I am sure Election Commission of India is also dependent on a lot of agencies of the union government. So they will get news about it. And then I don't want to point it out, but there is a precedence. Again, Mr. Rajiv Kumar, which I still consider it was an illegal order. He was asked to go and report to MHA. Exactly. You cannot treat an IPS officer like a sub inspector of police. এইগুলো আমরা জেলাতে, আমিও একটা জেলা এসপি ছিলাম, তো কোনো অফিসারকে যদি আমরা মানে ওর কোনো ভুল হয়েছে অ্যান্ড হি ইজ নট টু বি গিভেন অ্যান অফিসিয়াল ডিউটি, দেন আমরা ওটা বলতাম লাইন ওয়ার প্রত্যেক জেলাতে যে, বাট হি ওয়াজ আস্কড টু গো অ্যান্ড রিপোর্ট টু MHA. দিস হ্যাজ হ্যাপেন্ড। তো আই এম শিওর এরকম যদি ওরা কমপ্লেন পায় অ্যান্ড ইফ দে আর স্যাটিসফাইড দেন দে হ্যাভ দেয়ার মিনস, বাট আই উইল স্টিল সে that Election Commission also should follow a transparent policy. Many of their decisions are not in public domain. ওরা কি ভিত্তিতে এটা ইনফ্যাক্ট এবার ট্রান্সফার করেছে। লাস্ট টাইম when Mr. Virendra was suddenly shifted, I still remember the date, 10th March 21, রাত্রি 8:30টার সময় একটা ফ্যাক্স চলে আসলো, he was transferred out. So this should not happen. After all, democracy-তে transparency should not only with those who are occupying high offices and they are occupying a tenurial office, 3 বছর 5 বছরের জন্য চিফ ইলেকশন কমিশনার, ইলেকশন কমিশনার ওনারা হয়ে যান। তো দে শুড অলসো স্যাটিসফাই us meaning I consider myself as a tax paying and law abiding citizen. We are not criminals. We will not be told why this decision has been taken. তো এইগুলো মানে যে ডিসিশন ওনারা নেবেন, I hope these decisions will be more transparent and they will put up, because I was checking up, even now I was trying to find out যে ওয়েবসাইটে এই ইনফরমেশনগুলো থাকে কিনা, কিন্তু ওয়েবসাইটে থাকে না ইনফরমেশন। Why do you hide this information from the website? If you have removed 6 home secretaries and DGP of a state, and Bengal is not a small state, it is in mainland India, almost 3rd most populous state in terms of Lok Sabha constituency, Uttar Pradesh, Maharashtra পরে হচ্ছে বেঙ্গল। তো why do you hide such things? আমার এখানে একটু প্রদীপ্তর কাছে প্রশ্ন, যে প্রদীপ্ত যখন নির্বাচন কমিশনের তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছ তোমরা, প্রদীপ্ত আমি তোমায় প্রশ্ন, আমি শুনছি দিদি, আমি টেক্সটটা যদি একটু বন্ধ করো। আমি শুনছি, টেক্সট করছি না আমি, প্লিজ। তুমি শুনছি তো প্লিজ। আমার সেখানে প্রশ্ন হচ্ছে যে 6 রাজ্যের হোম সেক্রেটারি তাদেরও তো সরিয়ে দেওয়া হয়েছে, এবং যার মধ্যে বিজেপি শাসিত রাজ্য আছে। আমার বক্তব্য হচ্ছে যে কোন ন্যারেটিভটা এখানে দেওয়া হচ্ছে সেইটার বক্তব্য। যদি এটা রেগুলার প্রসেসে হতো, স্যার যেভাবে বললেন, বা স্যার যেটা সঙ্গে সঙ্গে একই কথা ডেমোক্রেটিক রুলের কথা বললেন, ডেমোক্রেটিক গভর্নেন্সের কথা বললেন, সেই জায়গায় যদি আপনি রেগুলার এক্সারসাইজ করতেন তাতে অসুবিধা ছিল না। মনে আছে নন্দীগ্রাম ইলেকশনের সময় একজন দাবাং অফিসারের নাম এসেছিল, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, নাগেন্দ্র ত্রিপাঠী, যাকে পরে বীরভূমের নির্বাচন পরিচালনারও দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং তারপরে বিজেপি তাকে নিয়ে কি বলেছিল সেটা নিয়েও আপনার নিশ্চয়ই উদ্ধৃতিগুলো মনে আছে। এই যে বিজেপির ন্যারেটিভ সেটআপগুলো, এই যে বলছে না কোথায় ব্যথা লেগেছে বা কি সমস্যা, ব্যথা লাগছে এইখানে যে আপনি এক চোখে দেখছেন কেন। আপনার হাতে জুডিশিয়াল নিউট্রালিটির যেমন ক্ষমতা দেওয়া আছে, তেমনি ব্যুরোক্রেটিক নিউট্রালিটির ব্যাপারেও ক্ষমতা দেওয়া আছে। কোর্ট অতীতেও অর্ডার দিয়েছিল নির্বাচনে সিভিক ভলেন্টিয়ারকে ইনভলভ করা যাবে না, এবারেও কোর্ট অর্ডার দিয়েছে, ইলেকশন কমিশন বলেছে, কিন্তু এই গ্যারান্টিটা কি আমরা অতীতে পেয়েছি? আমরা কি এটা দেখতে পেয়েছি? যে কথাটা বললো প্রদীপ, জেনে রাখো 3 বছরের বেশি যার একটা পোস্টে হয়ে গেছে তাকে সরানোটাও যেরকম একটা প্রসিডিওর, তেমন আবার যার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে তাকে সরানোটাও প্রসিডিওর। এখানে কোনো প্রসিডিওরকে ভায়োলেট করা হচ্ছে না। আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা ফিরবো গার্ডেন ব্রিজ কাণ্ড নিয়ে, যে গার্ডেন ব্রিজ কাণ্ডের বলি ইতিমধ্যেই 10 জন। কার দায়? ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনার রায়।
গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ে এখনো পর্যন্ত মৃত 10। ধ্বংসস্তূপের তলায় আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। মুখ্যমন্ত্রী মেয়র বেআইনি নির্মাণের কথা মেনে নিলেও পুরসভা এবং প্রমোটারদের আঁতাত নিয়ে সরব বিরোধীরা। প্রশ্ন উঠছে, অনুমতি ছাড়াই কিভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক বেআইনি বহুতল। রবিবার মাঝরাত হঠাৎই বিকট আওয়াজে কেঁপে ওঠে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডে গার্ডেন রিচের ফতেহপুর ব্যানার্জি পাড়া লেন। দাসের ঘরের মতো ভেঙে পড়ে এলাকার একটি নির্মীয়মান 5তলা বাড়ি। বহুতলটির চারপাশে বেশ কিছু ঝুপড়ি আছে, সেগুলোর ওপরেই ভেঙে পড়ে বাড়িটি। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। ভেঙে পড়া বাড়িটি যে বেআইনি ছিল, সোমবার ঘটনাস্থলে গিয়ে তা মেনে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই কথা শোনা যায় কলকাতার মেয়র এবং স্থানীয় বিধায়ক ফেরহাদ হাকিমের গলাতেও। বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে, অ্যাকশন নেওয়ার জন্য। এটা লিগ্যাল বাড়ি না, ইললিগ্যাল বাড়ি। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে। মুখ্যমন্ত্রী ও মেয়রের কড়া বার্তার পর এদিন ভেঙে পড়া বহুতলের প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে 302 ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। তবে গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের জেরে এদিন পুরসভা ও প্রমোটারের আঁতাত নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। এক স্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, 2010 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর কলকাতা পুরো এলাকায় 5000-এর বেশি জলাজমি বেআইনিভাবে ভরাট করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর, পুলিশ এবং তৃণমূল নেতাদের স্পষ্ট যোগসাজশের কারণেই কোনো ক্ষেত্রে প্রশাসনের তরফে বাধা আসেনি। মেয়র ফেরহাদ হাকিমকে নিশানা করে শুভেন্দু আরও লিখেছেন, শুধু গার্ডেন রিচেই বেআইনি নির্মাণের সংখ্যা 800-র বেশি। এলাকাটি মেয়র ফেরহাদ হাকিমের গড়। তার এলাকায়, তার নাকের ডগায় এই বেআইনি কাজ হচ্ছে আর উনি কিছু জানেন না, এটা কি বিশ্বাসযোগ্য? বিরোধী দলনেতার নিশানায় গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। কাউন্সিলরের গ্রেফতারের দাবি জানিয়ে এক স্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, বেআইনি নির্মাণের রাজা শামস ইকবাল। তিনি একবার লাল রঙের অ্যাস্টন মার্টিন গাড়ি চড়ে পুরসভায় গিয়ে শিরোনামে উঠে এসেছিলেন। মানুষের জীবনের মূল্যে বিলাসবহুল জীবন গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি তিনি একটি বেন্টলি গাড়ি কিনেছেন, যার বাজার মূল্য 5 কোটি টাকারও বেশি বলে মনে করা হচ্ছে। একজন সাধারণ কাউন্সিলর কিভাবে এত টাকা জোগাড় করতে পারেন? ঘটনাচক্রে শামস ইকবালের বাবা মুন্না ইকবালও প্রভাবশালী কাউন্সিলর ছিলেন। 2013 সালে হরিমোহন ঘোষ কলেজের নির্বাচনের দিন কলকাতা পুলিশকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় নাম জড়িয়ে যায় মুন্নার। তারপর পুরো ভোটে আর দাঁড়াননি, তবে ছেলেকে ভোটের ময়দানে নামিয়ে 134 নম্বর ওয়ার্ড থেকে জিতিয়ে এনেছিলেন। কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে হয়েছে, গ্রেটার ক্যালকাটাতে হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। ঝুপড়িতে থাকা মানুষ তারা খুন হয়েছেন, এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শামস ইকবাল, ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দল এবং তার সরকার দায়ী। যদিও বিল্ডিং বিপর্যয়ের পর কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছেন মেয়র ফেরহাদ হাকিম। কাউন্সিলরের ওপরে কেন দিচ্ছেন জোর? এটা আধিকারিকদের দরকার। কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগ্যাল আর কোন বাড়িটা ইললিগ্যাল? আপনি জানবেন কি করে? আপনাকে আমি এখানে হাঁটাবো কোন বাড়িটা লিগ্যাল কোন বাড়িটা ইললিগ্যাল, আপনি জানবেন কি করে? সুতরাং এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরও স্ট্রিক্ট হতে হবে। যদি ইললিগ্যাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমলিশ করতে। এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি ক্ষয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইললিগাল করতো, আমি শুনেছি এসে। এটা হচ্ছে নির্মাণাধীন। মেয়র জানেন না বাংলা ভাষা, নির্মাণাধীন। তাহলে এখন বাম আমল যে নির্মাণাধীন। মেয়র হিসেবে তৃণমূল যখন থেকে, ইনি না তার আগের মেয়র জলশোভন, তার আগে সুব্রত মুখার্জি, যখন থেকে তৃণমূল এখানে মেয়র এসছে, কলকাতায় বেআইনি কাজবারে স্বর্গরাজ্য হয়েছে। গার্ডেন রিচের বহুতল বিপর্যয়ের ঘটনায় 15 নম্বর বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শো কজ করেছে কলকাতা পুরসভা। তবে ভোটের বাংলায় তোড়জা থামছে না। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। পুলিশ সূত্রে যে তথ্য উঠে আসছে সেটা ভয়ঙ্কর। 2022 সালের ডিসেম্বর থেকে নির্মাণ চলছিল।
প্রমোটারের কাছে টপ ফ্লোরের ফ্ল্যাটের দাবি করেছিলেন জমির যিনি মালিক তিনি। জমি মালিকের দাবি মানার জন্য টপ ফ্লোরের কাজ আগে শুরু করা হয়। প্রথমে টপ ফ্লোরের নির্মাণ, নিচের তলার কাজ পুরো শেষ না করেই টপ ফ্লোরের নির্মাণ কাজ শুরু হয়। ভার ধরে রাখতে পারেনি বহুতলের কাঠামো, একটু একটু করে বেঁকে যায় বিমগুলি, শেষ পর্যন্ত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন ডিরেক্টর জেনারেল বিল্ডিং দেবাশিস কর। দেবাশিস বাবু, প্রথমে আপনাকে দিয়েই শুরু করি। দেবাশিস বাবু, মেয়র বলছেন যে কাউন্সিলর কি করতে পারেন, আধিকারিকদের দোষ। এখান দিয়ে হেঁটে গেলে বোঝা যাবে না যে কোনটা বেআইনি কোনটা বেআইনি নয়, কিন্তু যে এলাকার কাউন্সিলর, যে ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কি দায় এড়াতে পারেন? শুধুমাত্রই কি আধিকারিকদের ওপর দায় ঠেলা যায়? প্রথমেই আমি সমবেদনা জানাই যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের প্রতি, এবং তাদের আত্মার শান্তি কামনা করি। এটা একটা খুব আনওয়ান্টেড ইনসিডেন্ট, কিন্তু দিনের পর দিন ঘটনাটা ঘটে চলছে। বেআইনি বাড়ি আছে, ছিল, থাকছে। ভবিষ্যতে কী হবে আমরা জানি না, কিন্তু এই দায় ঠেলাঠেলির ব্যাপারটা কি কতটা দিলে বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে মানুষের সচেতনতা। এই যে ধরুন, যখন স্টিফেন কোর্ট পুড়ে গেছিল, আমরা দেখেছিলাম যে বিল্ডিংটা কিভাবে মেনটেন্ড হতো না। তো এইভাবে কাকে আমরা সচেতন করব? অফিসার, পুর কর্তৃপক্ষ, কাউন্সিলর? কাউকে নয়। কাউকে বলবো যে আমি যদি একটা যৌতুকগৃহের মধ্যে থাকি, আমরা স্টিফেন কোর্টের সময় বলেছিলাম, যেমন আমি যদি একটা আনসেফ বিল্ডিংয়ে থাকি, কিন্তু আমাদের এখানে বাসস্থান সমস্যাটা একটা এত বড় সমস্যাটা আর্থসামাজিক অবস্থার জন্য, যে আমাদের এটাকে মানে এড়ানো চাপেনি। হয়তো মেয়র সাহেব যে কথাটা বলছেন সে কথাটা ঠিকই বলছেন, কাউন্সিলর জানতে পারুক কি পারুক না বড় কথা না। দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ দ্যাট ইট রিমেইনস যে মানুষ এখনও এই বেআইনি বাড়িগুলোতে থাকতে বাধ্য হচ্ছে। তারা কিছুটা কম পয়সায় ওটা পাচ্ছে, বাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে না। তাহলে না আমি এর পরেও বলবো যে যদি কেউ কম পয়সায় বাড়ি চান, তার জন্য সেই সাপ্লাই লাইনটাও থাকবে। তাহলে পুরসভা কি করছে, প্রশাসন কি করছে? তাহলে তো পুরসভা প্রশাসনের থাকার কোনো দরকারই নেই। তাহলে এই রকম একটা আলংকারিক একটা ব্যবস্থা, এই যে তার পারমিশন পাওয়া, অনুমোদন, স্যাংশন, এই সেই, এগুলো তো দরকারই নেই। এটা আমরা কি যুক্তি শুনছি আপনার কাছে? না, যুক্তিটা হচ্ছে একটাই ব্যাপার, হচ্ছে যে একটা খুব চলমান একটা স্ট্যান্ডিং কমিটির একটা উদাহরণ দিচ্ছে। একজন বলেছিল আইন থাকলে বেআইনি হবেই, কারণ আইন থাকলে বেআইনি হবে, নাহলে আর পুলিশ কি করবে। তো তেমনি দেবাশিস বাবু, 10 জনের মৃত্যু হয়েছে, এনডিআরএফ এই মুহূর্তে জানিয়েছে যে এখনো 2 জনের আটকে থাকার আশঙ্কা। আজকের মতো উদ্ধার কাজ সেখানে বন্ধ করা হয়েছে। ব্যাপারটা অনভিপ্রেত সব জায়গায়। যখন শিবালিক পড়ে গেছিল তখন 12 বছর অনভিপ্রেত নয়, এটা অপরাধ যেটা হয়েছে। ইটস আ ক্রাইম। দর্তহীন ভাষায় বলছি, ইটস আ ক্রাইম। ইটস আ ক্রাইম। অনভিপ্রেত ইজ আন্ডারস্টেটমেন্ট। সেকশন 401 এতে পরিষ্কার আছে যে এই ধরনের কনস্ট্রাকশন যারা করছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা যায়। পুরসভায় সেই প্রভিশন আছে। আমি আমি একটুখানি শতরূপের কাছে আসি। শতরূপ, দেখো, আজ থেকে 1.5 বছর আগে কি 1 বছর আগে যে বাড়িটা তৈরির কাজ শুরু হয়েছিল, তার জন্য উনি দায়ী করছেন বামফ্রন্ট সরকারের আমলকে। আমার মনে হয় ওনারা এক কথায় বলে দিতে পারেন যে বামফ্রন্ট সরকারের আমলে তৃণমূল তৈরি হয়েছিল, তাই বাংলার সব সর্বনাশের জন্য বামফ্রন্ট দায়ী। এটা বলে দিন, ঝামেলা মিটে যাবে। শোনো মবিদের একটা কথা বলি, তুমি যাদবপুরের ওখানে থাকো তো, গড়িয়ার ওখানে, তুমি কালকে ঠিক করো তোমার পাড়ায় হতে পারে কলকাতার যে কোনো জায়গাটা ফ্ল্যাট কিনবে। তুমি যদি ফ্ল্যাট কেনার কথা খোঁজখবর শুরু করো না, তোমায় আমি বলে দিচ্ছি, প্রথম প্রশ্ন যা তুমি শুনবে তা হচ্ছে লিগাল নেবেন না ইললিগাল নেবেন। ধরো একটা লিগাল ফ্ল্যাট যেটা প্ল্যান স্যাংশন করে হয়েছে, যদি একটা 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট তোমার 40 লাখ টাকা লাগে, ইললিগাল ফ্ল্যাট 12 লাখ টাকা 14 লাখ টাকা লাগবে। কিন্তু এবার আমার প্রশ্নটা হচ্ছে, এই যে ববি হাকিম বলছেন যে কাউন্সিলর কি করবে, পুরসভা কি করবে, আমার ওনার মুখে অদ্ভুত কথা শুনলাম, যেখানে কাউন্সিলরের কিছু করে না, এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। অ্যাডমিনিস্ট্রেশনটা কি আমার দাদু চালায় কলকাতায়? পশ্চিমবাংলায় কে চালায়? আমার দাদু চালায় না ওদের দলই চালায়? আমি তোমাকে একটা কথা বলি মপিয়াদি, কলকাতা শহরে এহেন ওয়ার্ড নেই যে ওয়ার্ডে ইললিগাল ফ্ল্যাট গত 10 বছরে তৈরি হয়নি। এবার তুমি আমাকে একটা কথা বলো তো, ইললিগাল বিল্ডিং একটা হচ্ছে, প্ল্যানের বাইরে গিয়ে কোনো জমির মিউটেশন হচ্ছে না, সেই তার রেজিস্ট্রি হচ্ছে না, তারপর সেই বিল্ডিংয়ে তো জলের লাইন যাচ্ছে, এই কর্পোরেশন কল নিয়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি যাচ্ছে, মিটার বসছে, সিভারেজের লাইন হচ্ছে। তাহলে যে বাড়ির যে ফ্ল্যাটের কোনো দলিল নেই, তার মিউটেশন হয়নি, সেখানে প্রদীপ জ্বালিয়ে লোকে থাকছে, তার রেজিস্ট্রেশন হয়নি, সেখানে কি করে অ্যাডমিনিস্ট্রেশন এগুলোকে দিচ্ছে? উনি শিবালিকের কথা বললেন। আমি শুধু একটু অ্যাড করব যে নির্মাণের সময় কি নিয়ম, 5 তলা বাড়িতে G+5 এর ক্ষেত্রে বাড়ির সামনে 22 থেকে 30 ফুট চওড়া রাস্তা থাকতে হবে, বাড়ির দুপাশে 6 ফুট জায়গা ছাড়া বাধ্যতামূলক, বাড়ির পিছনেও 6 ফুট জায়গা ছাড়তে হবে। এসব কিচ্ছু হচ্ছে না প্রদীপ্ত। কাউন্সিলর কিচ্ছু জানে না, কাউন্সিলর শুধু মহার্ঘ গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একজন কাউন্সিলর কত টাকা পান মাসে?
মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, যারা মৃত্যু হয়েছে সমবেদনা জানানোর সত্যি কোনো ভাষা নেই, কিন্তু যে যে কথা উঠছে তার সঙ্গে দায়বদ্ধতার প্রশ্নটা সবার আগে নেওয়া উচিত এবং সরকার সেই দায়বদ্ধতা নিচ্ছে। সরকার মুখে সামনে যেটা বলেছে এটা আপনারা সবাই শুনেছেন। কাউন্সিলর কেন অ্যারেস্ট হবে না? কাউন্সিলর কেন অ্যারেস্ট হবে না সেটা আইনগতভাবে যদি অ্যারেস্ট হওয়ার হয় নিশ্চয়ই হবে। আবারও বলছি, যদি ফিরহাদ হাকিম যেটা বলেছেন সেটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়া সেটা হবে। পয়েন্ট নাম্বার 1। 2 নম্বর আমি বলে দিই তোমাকে, আমিও জানি না, আমি তোমাকে বলি যে আমি যে ফ্ল্যাটে থাকি, আমিও কলকাতার কাছাকাছি বাগুইআটিতে একটা ফ্ল্যাটে থাকি এবং সেই ফ্ল্যাটে আমি আইন তখন বুঝতাম না, আমি 2010 সালে ফ্ল্যাট কিনেছিলাম, সেটাও G+4, সেইখানে মাত্র 7 ফুটের না 8 ফুটের রাস্তা আছে। আমরা এখনো পর্যন্ত মিউটেশন নিয়ে ভুগছি। আমার বাগুইআটি চলে যাও কিরকম ইললিগাল কনস্ট্রাকশন হয়ে বসে রয়েছে 2010 সাল, না আমি 2010 সাল অবধি, আমি বলছি 2010 সাল অবধি, আমি বলছি 2010 সাল অবধি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমাকে কি এখন ওই ঘর থেকে তাড়িয়ে দেবে তাহলে এই ব্যবস্থা করার জন্য? বলা হচ্ছে না, কিন্তু আমি তো একটা টাকা দিয়ে কিনেছি, ব্যাংক লোন নিয়ে কিনেছি, এক্স্যাক্টলি সেই প্রমোটারকে তো এখানে অ্যারেস্ট করার ব্যবস্থা করা হচ্ছে। জাস্ট আমি অনুরোধ করছি 20 সেকেন্ড যে প্রথম কথা প্রদীপ শুনে রাখো, ফ্ল্যাট যদি ইললিগাল হয় ব্যাংক লোন স্যাংশন হয় না, শুধু তোমার স্যাংশন হয়েছে মানে ইললিগাল নয়। এক শুনে নাও, তুমি বলতে দাও নি মাঝখানে কথা শুনে নাও। দ্বিতীয় কথা তোমার বলি মবিয়াদি ও আইনের কথা বলছে, কেন কাউন্সিলর হয় না, কাইন্ডলি শুনে নাও কথাটা। আমি অনুরোধ করছি, তুমিই আছো দায়িত্বে, আমি তোমার দায়িত্ব, আমি অনুরোধ করছি। ও যেটা বললো লিগালিটির প্রশ্ন, ববি হাকিম টক টু মিয়ার প্রোগ্রামে বলেনি কোন এলাকায় যদি দেখেন ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে সেই থানার ওসির বিরুদ্ধে এফআইআর করুন, ওসি গ্রেফতার হবে। ববি হাকিম বলেনি, হয়েছে ওসি গ্রেফতার, অভিযোগটা আসেনি। প্রথম কথা মৌপিয়াদি, খবরটা অসত্য দেখানো হচ্ছে। ওই বাড়িতে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম 16 থেকে 17 জন মিস্ত্রি থাকতো। প্রথম ভিজুয়ালস, প্রথম ছবি, প্রথম খবর সমস্ত কিছু, এবং ওখানে জুয়ার ঠেক বসতো রাত্রির বেলা। 16-17 জন মিস্ত্রি থাকতো, তাদের লাশ কোথায় আছে? পুলিশ মিথ্যে কথা বলছে। এই বাড়িটা হচ্ছে শেরু বলে একটি ছেলে আছে, শেরুর টাকা দিয়ে, এখনো খোঁজ পাওয়া যাচ্ছে, শেরুর টাকা দিয়ে বাড়িটা তৈরি হচ্ছে। এই শেরু হচ্ছে তোমার এআই কোম্পানির সুপারভাইজার এবং বোরো 15-এর একজন কর্মচারী, রঞ্জিত শীল বোরো 15-এর চেয়ারম্যান। আজকে রাজু মাহাতো এবং একটি ছেলে নমাজ পড়তে যাচ্ছিল, সংবাদ মাধ্যমে বক্তব্য রাখে বলে তাদেরকে মারধর করা হয়। তারা সত্যি কথাগুলো বলা পড়ে। আমি জানি না এটা কিছু হয়েছে, তুমি এখানে চালিয়ে দেখে নাও। দিনের পর দিন যখন এই আলোচনা হয়েছে কোনো ব্যাপারে, নির্মীয়মান বাড়ি এবং ভেঙে পড়ছে, বারবার আমি এক কথা বলেছি, কলকাতা পোর্ট, তিলজলা, তপসিয়া, ট্যাংরা এবং এই সেক্টর 5-এ ঢোকার সময় ডান হাতের সুকান্ত নগরের যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি ইল্লিগাল। আমি জানতে চাই, আজকে ববি হাকিম বলছে তো বাড়ি কিভাবে বোঝা যায়? বাড়ি বোঝা যায় তুমি বলে দিলে দুপাশের যে ছাড় থাকে, একটার পর একটা বহু পুরনো বাড়ি, 20 বছর 25 বছরের পুরনো বাড়ি ওই 134 নম্বর ওয়ার্ডে, তার বাড়ির পাশে কোনো জায়গা না ছেড়ে বাড়ি তৈরি হয়ে গেছে। মানে এই জানলা দিয়ে লুডো খেলতে পারবে সেই রকম জায়গা। যে অধীর বাবু, এই যে একটা বাড়ি, সেটা তো চোখে দেখা যায়, বেআইনি নির্মাণ সেটা তো চোখে দেখা যায়, হয়তো তার একদম নির্দিষ্ট টেকনিক্যালিটিস না বোঝা যায়, কিন্তু যদি আমরা দেখি যে ব্যাঙের ছাতার মতো বাড়ি গজিয়ে উঠছে, তাহলে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়। অন্তত কাউন্সিলরের সেই আন্দাজ পাওয়ার কথা, অন্তত পুলিশের সেই আন্দাজ পাওয়ার কথা। এই গোটা ঘটনায় পুলিশ প্রশাসন দায় এড়াতে পারে? এইখানে আমার যে জানা আছে আমি জাস্ট ওটাই রিপিট করে দেবো, বিকজ আমি ক্যালকাটা পুলিশ কাজ করেছি প্রায় 27-28 বছর হয়ে গেছে। আমি কোনো জায়গাতে ডিভিশনাল ডিসি ছিলাম না, কিন্তু টেম্পোরারি চার্জ হোল্ড করেছি ইনক্লুডিং পোর্ট ডিভিশন। তো আমার যে মনে পড়ছে আইন এই ব্যাপারে আছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1980, আইদার ওখানে অথবা ক্যালকাটা সাবারবান পুলিশ অ্যাক্ট, ওখানে পুলিশের কিন্তু একটা ক্ষমতা দেওয়া আছে, পার্টিকুলারলি অ্যাট পুলিশ স্টেশন লেভেল। এটা বলা আছে যদি কোনো থানার অফিসার ইনচার্জ তার নোটিশে যদি এটা আসে যে কোনো ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, তো থানার ওসি আবার ওই নোটিশ দিয়ে দেবে, মানে যারা ইলিগাল কনস্ট্রাকশন করছে অ্যান্ড আদার লিগাল স্টেপস। হি হ্যাজ নট গট অ্যাবসলিউট অথরিটি, কিন্তু ইনিশিয়াল ইন্টারভিন করার একটা অথরিটি আছে। এখন কলকাতা পুলিশের থানাগুলো মানে পপুলেশন বেশি থাকলে স্মলার ইন সাইজ, ম্যান পাওয়ারও একটু বেঙ্গল পুলিশ থেকে বেশি থাকে। তো এইখানেও মানে যে ওদের লোকাল পুলিশ স্টেশন, অর্থাৎ এখানে গার্ডেন রিচ পুলিশ স্টেশন বলা হচ্ছে, গার্ডেন রিচ পুলিশ স্টেশনে নোটিসে এটা ছিল না, এটা আমি মানতে রাজি হব না। বিকজ আই হ্যাভ ওয়ার্কড অলসো ফর ক্যালকাটা পুলিশ অ্যান্ড আই হ্যাভ হেল্ড চার্জ ফর পোর্ট ডিভিশন, নট এজ এ সাবস্টেন্টিভ ডিসি, বাট তখন যিনি ছিলেন। তো আই নো দ্য এরিয়া। ইভেন অন্যান্য সময়তে এই যে গার্ডেন রিচ বলুন অথবা ওই যে ইকবালপুর, এইসব থানাগুলো আমি অন ফুট হেঁটে গিয়েছি।
প্লাস এখন যে মডার্ন টুলসগুলো হয়েছে ইনক্লুডিং মানে ডিজিটাইজ ম্যাপিং থেকে আরম্ভ করে ইভেন ড্রোন, তো এইসব নিয়ে ক্যালকাটা পুলিশ নানা রকম ডাটাবেস মেনটেন করে বলে আমি জানি। তো ওদের এই পার্টিকুলার পার্সেল অফ ল্যান্ড যেখানে 1 বছর ধরে কনস্ট্রাকশন হচ্ছিল আর ওটা এখন বলা হচ্ছে প্রাইমা ফেসি ইলিগাল, তার মানে অনুমতি নেয়নি কম্পিটেন্ট অথরিটি থেকে, তো লোকাল পুলিশ স্টেশনও এখানে দায়িত্ব থেকে যাচ্ছে, এটা আমি বলবো। আমি এ প্রসঙ্গে আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হবে। বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি পার্থবাবুর কাছে যাব। পার্থবাবু, যেভাবে এরকম বেআইনি নির্মাণ ব্যাঙের ছাতার মতো চলে আসছে সবার নজর এড়িয়ে, নাকি আমি বলবো যে আসলে সবার নজরের সামনে, তাতে পুরসভা প্রশাসন এদের যে আঁতাতটা এবং প্রমোটারের আঁতাত, সেটা অস্বীকার করা যায়? একদমই অস্বীকার করে যায় না। প্রায় 1.5 বছর ধরে একটা বাড়ি যদি বেআইনিভাবে নির্মিত হয়, মানে একটা বাড়ির কিছু অংশ বেআইনি এক হয়, আর বাড়িটাই যদি বেআইনি হয়, এটা আরও মানে ভয়ঙ্কর ব্যাপার। সেটা 1.5 বছর ধরে হয়ে যাচ্ছে। সেখানে সবচেয়ে আগে যিনি জানবেন তিনি হচ্ছেন স্থানীয় কাউন্সিলর। তাকে জানতেই হবে, কেন না হলে আজকে আমরা কেন বলি যে আজকের দিনে কাউন্সিলররা স্কোয়ার ফুটের হিসেব রাখতে খুব দড়ো, আমরা তো এই জন্যই বলি। এবং সেই সঙ্গে স্থানীয় নেতৃত্ব সেই রাজনৈতিক কোনো দলের এবং অবশ্যই প্রশাসন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এখানে সবচেয়ে আর একটা বড় প্রশ্ন, প্রথমে যারা মারা গেছেন এবং এই সময়ে তাদের রোজার সময় আমি তাদের জন্যে মানে জানাচ্ছি, প্রার্থনা জানাচ্ছি, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে। দেখুন, নির্বাচন ঘোষণা হয়ে গেছে, তারপরেও আজকে যে মৃতদের এবং আহতদের জন্য যে 10 লক্ষ এবং 2 লক্ষ টাকা করে যে ঘোষণা করা হলো বিজেপির পক্ষ থেকে এই নিয়ে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। আমি একটু দেবাশিস বাবুর কাছে খুব সংক্ষেপে আসবো। এক সেকেন্ড দেবাশিস বাবু, আমাকে একটা কথা বলুন। শতরূপ যে পয়েন্টটা বললো যে যদি বেআইনি নির্মাণই হয় এবং যারা কিনছেন তাদেরই দায় হয়, সেই সমস্ত আচক দিয়ে এরকম বিল্ডিং কি আমরা দেখেছি যে বিল্ডিংয়ে জল যায়নি, আলো যায়নি, যার নিকাশি হয়নি? দেখুন, একটু প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে বলছি। প্রথম কথা হচ্ছে যে বহু কোর্টের রায়তে আমরা অতীতে দেখেছি, অ্যাটলিস্ট আমার চাকরি জীবনে দেখেছি, যে জল বা আলো এই কর্পোরেশন যে সার্ভিসটা দেয়, যেগুলো চুরি করা হয় জেনারেলি, মানে এখানে একটা চৌর্যবৃত্তি কাজ করে, আমি কাউকে দায়ী করছি না, কিন্তু চৌর্যবৃত্তি কাজ করে, এক্সিস্টিং জলের লাইন থাকে, সেই জলের লাইন থেকে ট্যাপ করে জল নেওয়া হয়। অ্যাজ ফার অ্যাজ দ্য আলো ইজ কনসার্ন, যেহেতু সিএসসি অথবা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, আগে সিএসসি এখন মেনলি আছে, আগে কিছু সময় স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে হয়তো ছিল, এরা বলেছে যে বিদ্যুৎ আমরা আইনি বেআইনি দেখি না, যে কোনো জায়গায় বিদ্যুতের অ্যাপ্লাই করলে ওরা মিটার দিয়ে দেয়। কাজে জল, আলো, ড্রেন যাই বলুন না কেন, এগুলো কিন্তু এক্সিস্টিং স্ট্রাকচার থাকে। আগে যে বাড়িতে ড্রেন ছিল, যেখানে হয়তো একটা ছোট বস্তি ছিল, সেখানেও কিন্তু আমাদের প্রশাসনকে দিতে হয়েছে। আমি কোনো আমলে যাচ্ছি না, এই আমল ওই আমল নয়, প্রশাসনকে সেখানে ড্রেন তো দিতে হয়েছিল। আর বস্তির মধ্যেও যদি একটা থাকে, সেখানে তো ড্রেন আছে, নাহলে মানুষগুলো যাবে কোথায়, যাচ্ছে কী করে? বস্তিতে আমরা ড্রেনেজ প্রকল্প করেছি, সেই আছে। এই ড্রেনেজটাকে কেউ যদি মিসইউজ করে, তারা যদি ওখানকার রাতারাতি ফেরিউল সাইজটা বাড়িয়ে নেয়, যে কোনোভাবেই হোক, সৎ অসৎ যে কোনো উপায় হোক, সেইটাকে আপনি কি করে আটকাতে গেলে অনেক বেশি আমাদের শক্তিশালী হতে হবে। 1 নম্বর কথা হচ্ছে, এই যে বাড়িটা তৈরি হয়েছে, এটা জলা জমি ছিল এবং এটা পাইলিং না করে বাড়িগুলো তৈরি হয়েছে, এটার ভিত উঠেছে। 2 নম্বর কথা, এই পার্টিকুলার বাড়িটার আমি কথা বলবো না, কলকাতা পোর্ট চত্বরে যে কোনো কাউকে পাঠিয়ে দিয়ে কান পাতো, ফ্লোর পিছু কাউন্সিলর 2 লক্ষ টাকা করে নেন। এবং পার্টিকুলার এই বাড়িটির কথা আমি বলছি, এখানে 30 লাখ এবং 20 লাখের দুটি অ্যামাউন্টের ট্রানজ্যাকশন হয়েছে। 30 লাখ বড় মাথা, 20 লাখ ছোট মাথা। মৌপিয়াদি, আমি বুঝলাম না উনি কি বললেন। ফেরুল সাইজ যদি কেউ বাড়িয়ে নেয়, আমার ক্ষমতা আছে ফেরুল সাইজ বাড়িয়ে নেওয়ার, কর্পোরেশন যদি না বাড়ায়, এইসব কথার কি মানে আছে? শোনো, তোমার একটা কথা বলি, কলকাতা শহরে যাতায়াত করি তো আমরা সবাই, কোনো বাড়ি তৈরি কোনো বেআইনি কাজ নয়, প্রমোটিংও কোনো বেআইনি কাজ নয়। নিয়ম মেনে কেউ যদি প্রমোটিং করে, তার 100 বার অধিকার আছে এবং সমাজে আর 5টা পেশার মতো এটাও একটা সম্মানজনক পেশা। আমি 1 মিনিট, আমি কাইন্ডলি ইন্টারাপ্ট করিনি আমি কাউকে। আমি একটা কথা বলি, তুমি যদি কলকাতা দিয়ে হাঁটতে গিয়ে দেখো, একটা জায়গা হচ্ছে টিনের বড় বড় পাত দিয়ে ঘেরা, জানবে ভেতরে পুকুর ভরাট হচ্ছে। আর যদি দেখো একটা বাড়ি তৈরি হচ্ছে, বাড়ি কিন্তু লুকিয়ে তৈরি করার জিনিস নয়, বাড়ি কেউ এমনি তৈরি করতে পারে। কোথাও যদি দেখো 3 তলা 4 তলা বাড়ি তৈরি হচ্ছে, 4 তলা পর্যন্ত বাঁশ লাগিয়ে, ত্রিপল লাগিয়ে, সেটাকে চারদিক দিয়ে ঢাকা, জানবে তার 1টা কি 2টো ফ্লোর উপরে ইল্লিগাল। বাংলা কথা বলছি, এখানে যে কোনো বাচ্চা ছেলে জানে 5 বছরের। দিদি সাহেবকে একটা প্রশ্ন করে দিই, যে বিল্ডিংটা হেলে আছে, এখন অনেকগুলো বিল্ডিং হেলে আছে, সেগুলোকে ওনারা ভেঙে দেবেন? সেগুলোকে মেয়র ভাঙবেন? না, আমি দায়বদ্ধতা অবশ্যই সরকারের, কখনো আমি এটা অস্বীকার করিনি, প্রথম থেকে আমি একই কথা বলে আসছি।
কিন্তু আমি একই সঙ্গে বলছি ওখানে ফাইজ বাবুও আছে সিপিআইএম এর, ওখানে অন্যান্য যেই যে শতরূপ কিছুক্ষণ আগে যেটা ধরিয়ে দিল যে টক টু মেয়ারে ফোন করে যেটা বলা হয়েছিল যে অভিযোগ থাকলে গ্রেপ্তার হবে থানার বিরুদ্ধে, কাউন্সিলর বেন্টলি গাড়ি চলেন কি করে? সেটা তো তারা বলতে পারবেন, আমি তো জানি না। না তোমাদের আমি সত্যি একদম জানি না, কারণ আমি তো এইসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। না, উত্তরকার কাউন্সিলর বেন্টলি গাড়ি চলবে, ভাই আমার 20 লাখ টাকা গাড়ি নিয়ে প্রেস কনফারেন্স করবে, তোমার ভাই আমার 20 লাখ টাকা 22 লাখ টাকা আমার 22 লাখ টাকা গাড়ি নিয়ে প্রেস কনফারেন্স করবে, তোমার 5 কোটি টাকা গাড়ি নিয়ে হোস্টেল করলে বলবো ওরা জানে? আমি কাগজ দেখিয়েছি, এবার তোমরা কাগজ দেখাও। আমি কাগজ দেখাও, এটা কবে টাকা আমাদের এখানেই শেষ করতে হবে। প্রশ্ন হচ্ছে, এটা তো একমাত্র বাড়ি নয়, ইতিমধ্যে 10টা নিরীহ প্রাণ বলিদান হয়ে গেছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও বেশ কয়েকজন। কিন্তু এই ঘটনার পর শহরতলিতে বেআইনি নির্মাণ রোধে কেন প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেবে না সংশ্লিষ্ট পুরসভা এবং প্রশাসন? কেন অভিযান হবে না? যদি অভিযান না হয়, যদি প্রোঅ্যাক্টিভ ভূমিকায় না দেখা যায় সংশ্লিষ্ট পুরসভা এবং প্রশাসনকে, তাহলে বুঝতে হবে এই ঘটনার দায় আসলে ওই আঁতাতটার ওপর, ওই অশুভ আঁতাতটার ওপর বর্তায়, যার দায় এড়াতে পারেন না কাউন্সিলর, পুরসভা, প্রশাসন, সরকার, কেউই। আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।